এখানে কি করছো তোমরা? হঠাৎ কথা চমকে তাকালো রুদ্র সেজদি দুজনেই। আফিকা তীক্ষ্ণ চোখে চেয়ে আছে নদীর দিকে, মুখে ঘোরা অমাবস্যা। মধ্যরাতে ভাইয়ের যুবতী অবিবাহিত মেয়েকে সে এখানে একটি ছেলের সাথে আশা করেনি। টিমটিমে আলোতে তার চোখ জ্বলছে রাগে। অবশ্যই ভাইয়ের বইয়ের শিক্ষা দীক্ষার উপর সর্বপ্রথম প্রশ্ন উঠালেন মনে মনে। মেয়ে দুটোই মুনারা মানুষ করতে পারল না। ছোট মেয়েটি তো একদমই না, সারাক্ষণ হুটোপুটি ছোটাছুটি করে মেয়ে। এখন নির্লজ্জতার নাম লেখালো। রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে যাওয়ার ছুতোয় এভাবে এক ছেলের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছি ছি। এই কারণেই সে ঘোর আপত্তি জানিয়েছিল এই বাড়িতে রাত কাটানো নিয়ে। সবাই আধুনিকতায় বড়াই দেখালেও সে সেকালের। তার এই নিয়ে কোনো মন খারাপ নেই, বরং সেকালে হওয়া নিয়ে গর্ব করেন। একমাত্র স্বামী ছাড়া মেয়েদের অন্য কোনো পুরুষের সাথে গা ঢলাঢলি নিতান্তই বেয়াল্লাপানা। আবেগের ক্ষোভ যেন সীমা ছাড়ালো। ওনাকে দেখতেই রুদ্র সেজদি দূরত্ব কয়েক হাত বাড়ালো। দুজন ছিটকে সরল দুজনের থেকে। এতে যেন সন্দেহ প্রবল হলো আরও। বিয়ে বাড়িতে আসা থেকে এই মেয়ের মতিগতি তার ভালো লাগছিল না। সারাক্ষণ আরিশার ভাসুরের সাথে চিপকে থাকতে দেখেছেন, বলেই সন্দেহ করেছেন। হলো তাই। গর্ত থেকে সব ঠিকই বেরিয়ে পড়ল। ওদিকে রুদ্র ভ্রূক্ষেপহীন দাঁড়িয়ে থাকলেও সেজদির হাত পা কাঁপছে। সে তো বরফবিকে চেনে। তিলকে তাল বানানোর স্বভাব তার। ওদের এভাবে দেখে কি ভাবছেন উনি? নিশ্চয়ই ভাবছেন প্রেম করছিলেন ওরা। এখন কি করবেন? চেঁচিয়ে লোক ডাকবেন, বাড়ির সবাইকে জড়ো করবেন। সেজদির কাঁপুনি চোখে পড়ল রুদ্রর। কিছু বলার আগে ছো মেরে ওকে সাথে নিয়ে হাঁটা দিলেন আফিকা। রুদ্র অবাক হলে ওনার আচরণে। ঘরে ঢুকে ধরম করে দরজা লাগালেন। নীরবে সেজদিকে ঘোষণা দিলেন, আজ তোর হচ্ছে। রুদ্রর এ নিয়ে ভাবার সময় নেই। তার কানের চারপাশটা একটা কথায় বাড়ি খাচ্ছে, আপনার মা সুস্থ, আপনার মা সুস্থ। আফিকাকে দরজা লাগাতে দেখে সেজদির ভয় দ্বিগুণ বাড়ল। ফুলুরে ঘুমন্ত মায়ের দিকে একবার তাকালো। ফুপি নিশ্চয় মাকে জাগাবেন, তারপর বসিয়ে বসিয়ে তার মতো করে পুরো ঘটনায় বলবেন। শুধু কি তাই, সকাল হতে খাতা খুলে বসবেন বাবার সামনে। সেজদির তীব্র মেজাজ খারাপ হলো। কি দরকার ছিল পানি খেতে যাওয়ার? গলা শুকিয়ে কাঠ হলো না তো সেই ভালোই ছিল। তার বা কী দোষ? রুদ্র যে এই সময় ওখানে থাকবে কেউ কি তাকে দেখেছিল? সে খবর অহেতুক এখন চরিত্র কালি লাগবে। রুদ্রকে নিয়ে যত রকম আজে বাজে ইঙ্গিত উঠবে। আর এই কাজটা করবেন স্বয়ং ফুপু। কিন্তু কোথাও একটু হালকা লাগছে। পেট চেপে রাখা কথাটা রুদ্রকে বলতে পেরেই হয়তো। আচ্ছা, রুদ্র কি বিশ্বাস করবেন আমার কথা? মানবেন আমি সত্যি বললাম, নাকি হাওয়ায় উড়িয়ে দিবেন? সে যদি ধ্যান ভাঙলো, হাতে চাপ লাগায়। আফিকা জোরে চেপে ধরলেন কুইন। সে যদি তাকাতে দাঁত পিষে বলেন, লজ্জা শরমের বালাই নেই তোর। মাঝরাতে নাগরের সাথে দেখা করতে গিয়েছিলি। সে যদি মুখ কুঁচকে নিল। আফিকা আবার বলেন, কি সম্পর্ক তোর আরিশার ভাসুরের সাথে? কেন এভাবে এত রাতে দাঁড়িয়েছিলি সেখানে? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল, না হলে এক্ষুনি তোর মাকে ডাকবো কিন্তু। সে যদি শান্তভাবে বলো, রুদ্রর সাথে আমার কি এটুকু বলে আফিকা জ্বলে উঠলেন। বড় বোনের ভাসুরকে নাম ধরে বলছিল, অশুভ বেয়াদব মেয়ে, এই তোমার শিক্ষা দিয়েছে তোর মা? সে যদি খেই হারালো মেজাজের। ফপির হাত শক্ত করে সরালো কুইন থেকে। বলল, আমাদের ব্যাপারে আপনার এত কৌতূহল কেন ফুপি? সমস্যা কি আপনার? আফিকার চোখ কপালে তুললেন। এতক্ষণ ফিসফিস করে কথা বললেও এবার চেঁচিয়ে কিছু বলার উদ্দেশ্যে হাঁ করলেন। সে যদি শুরু করতে দিল না। আর এর আগে কঠিন কণ্ঠে বলো, আমাকে নিয়ে এত আগ্রহ দেখাবেন না। আমি আরিশাপুর মতো ভদ্র নই। সবসময় আপনাকে সম্মান নাও করতে পারি। আপনি আমাকে আর আমার বসকে নিয়ে এত না ভেবে নিজের মেয়েদেরকে খেয়াল দিন। সে আজকাল কাকে দেখে প্রেমে পড়েছেন সেসব দেখুন। আমার কিছু হলে আমার বাবা মার বদনাম হবে, কিন্তু সন্ধ্যাপুর কিছু হলে কিন্তু বদনামটা আপনাদের। আফ্রিকার কথা যেন বন্ধ। বাকরুদ্ধ সে। নাক টিপলে দুধ বের হওয়া মেয়ে তাকে এত কথা শোনালো। বাড়ির বড় হওয়ার সবাই তাকে সমেজ চলে। আমির মুনারা কেউ মুখের উপর কথা বলে না। আর এই মেয়ে কিনা? আফিকা ক্ষোভে ফেটে পড়লেন। এর একটি বিহিত করবেনই তিনি, কিন্তু সেটি তার সুযোগ দিল না। চুপচাপ ওয়াশরুমে ঢুকলো, পেছন রেখে গেল স্তব্ধ আফিফকাকে। ওয়াশরুম থেকে বেরিয়ে ফুপেকে আর দেখেনি সে যদি। দরজাও খোলা, ভাবলো চলে গিয়েছেন হয়তো। সে যদি খারাপ লাগলো ভীষণ। একটু বেশি বেয়াদবি করে ফেললো। আসলে মাথা ঠিক ছিল না। একে তো রুদ্র ব্যাপারটা, রুদ্র বিশ্বাস করলো কি না সেই টানাপোড়ন।
দুই আফিকার কথাগুলোতে রিরি করছিল শরীর, তাই মুখ ফসকে বলে দিয়েছে, ওসব না, এখন বেশি খারাপ লাগছে। সকালে না হয় মাপ চেয়ে নেব। নিজেদের কথা সন্ধ্যাপকে টানা ঠিক হয়নি। উনি তো মনের কথা শুধু ওকেই জানিয়েছিল। সে নিয়ে এভাবে ফুপিকে না বললেই পারতো। ফুপিরও মেয়েকে দেখলে যে কেন হাবিজাবি ভাববে। অহেতুক রাগ দেখালো সে। সে যদি ঠিক করলো সকাল হলে ফুপির কাছে মাপ চাইবে, দরকার হলে পা ধরে ঝুলে পড়বে। মাথার নিচে হাত রেখে কাত হয়ে শুলো সে যদি। রাগ ফুরাতেই অনেক কাজ। রুদ্রকে তো জিজ্ঞেস করতে হবে সে বিশ্বাস করলো কিনা, কি তার ভাবমূর্তি তাও বুঝতে হবে। মায়ের কথা শুনে ওনার তো ঠিক থাকার কথা নয়। সে যদি ঘুমাচ্ছিল না, এপাশ ওপাশ করছে। ফুপি যে ঘরে টেনে এনেছেন, সেখানেও দৌমামি। মা আর অন্যান্য আত্মীয় শুয়ে, সে যদি উঠে পড়লো, আবার ছুটলো ওই রুমে যেখানে প্রথম ঘুমিয়েছে। সেখানে এসে বালিশের নিচ থেকে ফোন বের করলো। হাত নিষ্পিস করছে ওর। রুদ্রকে একটা ফোন দেবে কিনা ভাবছে। লোকটা কি ঘুমিয়েছেন? এরকম একটা কথা শুনে কি ঘুম হচ্ছে তার? কই, আমার তো হচ্ছে না। ওনার অভিব্যক্ত জানার জন্য মনটা বড্ড বেশি খসখস করছে। সে যদি ফোনের সাইড বাটন টেপে আলো জ্বালালো। স্ক্রিনে ভেসে আসে রুদ্র নম্বর থেকে প্রেরিত খুদে বার্তা। সেজুতির বুকটা ধক করে উঠল ভয়ে। নিশ্চয়ই আমাকে শাসিয়ে কিছু লিখেছেন। বিশ্বাস করেনি? আই অ্যাম শিওর। সে যদি কম্পমান হলো ইনবক্স অন করলো। কাল তৈরি থাকবেন ঠিক ভোর 6টায়। সে যদি মূর্তি বনে গেল। এরকম একটা মেসেজ সে আশা করেনি। না রুদ্র প্রতিক্রিয়া জানালো, না কোনো আশার আলো দেখলো। মেসেজটা এসেছে আরও 20 মিনিট আগে। এর মানে ফুপি যখন ওকে রুমে আনলেন তখনই। সে যদি ফোন হাতে নিয়ে ওভাবে বসে রইল। সিদ্ধান্ত নিল আজ আর ঘুমাবে না। অলরেডি রাত 3টের বেশি বাজে। এখন ঘুমালে 6টায় উঠতে পারবে না। রেডি হবে কখন? আর বাসার সবাইকে কি বলে বের হবে? ফুপি কি থেমে যাবেন এখানেই? সে যদি মন বসে কদাপি নহে। সে যদি চিত হয়ে শুয়ে পড়ল সন্ধ্যার পাশে। ইদানিং তার কঠিন অসুখ করেছে। কী অসুখ সে নিজেই জানে না। অল্প চিন্তায় মাথা ফেটে যায়। এখন মনে হচ্ছে সেদিন রুদ্রের পিছু না নিলেই ভালো হতো। ওনার মায়ের কথা জানতো না, আর এত অশান্তিও হতো না মনে। পরমুহূর্তে ভাবল না, যখন সে জেনেছে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। মা সব সময় বলেন আল্লাহ যা করেন তার মঙ্গলের জন্যই। নির্ঘাত এখানে কারো মঙ্গল, কিন্তু কার? রুদ্রর? তার? নাকি রুদ্রর মায়ের? সে যদি শুয়ে থেকে নিজের দুগালে দুটো চড় মারল। একটু আগে ফপির বলা কথাগুলো কানে বাজছে। সে আসলে একটা বেয়াদব, অসভ্য। সত্যিই তো। রুদ্র এখন তার বড় বোনের ভাসুর। কত বড় সম্পর্ক, আর অত বড় লোকটার নাম ধরে সম্বোধন করা কি ঠিক? সত্যি অসভ্যতা। মানছে সে রুদ্রকে দেখতে পারে না, লোকটা তাকে জ্বালায়। কিন্তু এখন আত্মীয়তার সম্পর্ক তো অস্বীকার করা যাবে না। সে যদি শুয়ে শুয়ে মন স্থির করলো রুদ্রকে তার নাম ধরেই ডাকবে না। কি ডাকবে তাহলে? ভাইয়া? ভাইয়া ডাকটা ভালো লাগছে অল্প স্বল্প। ঠিক আছে, তাহলে ভাইয়াই ফাইনাল। এমন অনেক আকাশকুসুম ভাবতে ভাবতে সে যদি তলিয়ে গেল ঘুমে। ঘুমানোর আগে অবশ্যই অ্যালার্ম দিয়ে রেখেছিল ফোনে। যে করেই হোক ভোর 6টায় তৈরি থাকতেই হবে। সে যদি অ্যালার্মের দরকার পড়েনি। বিয়ে বাড়ি হইচইয়ে ঘুম ছুটেছে দূরদেশে। চোখ মিলে পুরো ঘরে নিজেকে একা দেখে এক প্রকার লাফিয়ে উঠল। কটা বাজে? সবাই উঠে পড়ল। সে যদি স্তব্ধ হাতে ফোন চেক করলো। 5টা 45 বাজে। সময় মাত্র 20 মিনিট। তাকে বেরোতে হবে এক্ষুনি। সে যদি বিছানা ছেড়ে নামতে গিয়ে থেমে যায়। সবাই এখন বাড়ি ফিরবে। সে কি করে আলাদা করে যাবে রুদ্রর সাথে? সে যদি ঘর ছেড়ে বেরিয়ে রুদ্রদের বসার ঘরে এলো। সবার হাতে হাতে চায়ের কাপ। খোশ গল্পে মেতে বাড়ির পুরুষরা। অপর ভাইও আছেন, তার ঠোঁটে হাসি কম। রুদ্র কই? তাদের বাড়ি প্রত্যেকে তৈরি। আড্ডা শেষ হলেই রওনা দেবে। কত কাজ এখন। সে যদি কোথাও বাবাকে খুঁজে পেল না। ফুপিকে দেখলো সোফায় বসে আস্তে আস্তে চায় চুমুক দিচ্ছেন। মুখটা থতমতো। সে যদি আশপাশ দেখলো মা আরিশা আপু ওরা কোথায়? কী রে, ঘুম ভাঙল তোর? সন্ধ্যা এগিয়ে এলো। সেও তৈরি। গতকাল পরে আসা জামা কাপড়ই পরেছে সকালে। ওর কথায় উত্তর দিল না সে যদি। উল্টে প্রশ্ন ছিল, আম্মু বাবা আপু কোথায় সবাই? ওনারা তো চলে গিয়েছেন বাড়িতে। সেজদির চোখ বড় করে বলল, এ তো তাড়াতাড়ি কেন? ও মা, আজ আরিশার গায়ে হলুদ না? তার বন্দোবস্ত করতে হবে না? আর বিয়ের আগে অব্র ভাই আর আপুর মুখ দেখা দেখি বন্ধ, বুঝলি? তাই মামা মামি ভোর হতে না হতেই ওকে নিয়ে পরাগবার।
সে যদি এতক্ষণে অব্রর মুখ ভানের কারণ বসল। ফুপিও তাহলে এই জন্য ঠান্ডা, বিষা দেওয়ার জন্য নির্ঘাত। বাবা আমও কাউকে পায়নি উনি। সন্ধ্যা হতেই দুঃখী মুখ করে বলল, তোর বসটা কোথায় কে জানে। ঘুম থেকে উঠে খুঁজছি, সবাই কত ডাকাডাকি করলো, খুঁজলো, তার হদিশ নেই। অব্র ভাইও জানে না কোথায় তিনি। মেয়েদের মাথাতে একই কথা ঘুরছে, রুদ্র কোথায়। উনি কি সবার অলক্ষ্যে বেরিয়ে পড়লেন। সন্ধ্যা কথা শেষ করে সেজদিকে তাড়া দিল, বলল তৈরি হতে। নাস্তা খেয়ে বের হবেন সবাই। সেজদির মাথায় চট করে একটা বুদ্ধি খেলো, এটাই সুযোগ বের হবার। সেজদি ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, খুব জরুরি কাজ। তুমি সবাইকে বলে দাও আপু, আমার জন্য কাউকে অপেক্ষা করতে হবে না, সবাই যেন নিজের মতো করে চলে যায়। সন্ধ্যা প্রশ্ন করার আগে সে যদি হাওয়ার বেগে ছুটল। আফিকে একবার মুখ তুলে চোখা দৃষ্টিতে ওর ছোটা দেখলেন, কিছু বললেন না। প্রশ্ন করার জন্য জিভ নিষ্পিস করলেও চুপ রইলেন। মেয়ের যা মুখ, এতগুলো লোকের সামনে যা তা বলবে, তারই সামনে টানাটানি পড়বে। একবারও বাড়ি ফিরুক, একেবারে সুযোগ বুঝে খপাত করে ধরবেন। সে যদি বেরিয়েছে, পরনে যা ছিল তাই, চেঞ্জ করার সময় নেই এখন। রুদ্রদের বিশাল বাড়ির বিশাল গেট পেরিয়ে সে যদি এদিক ওদিক দেখল, রুদ্র ভাইয়া কোথায়। পর মুহূর্তে নিজের মাথায় চাটি মেরে বলো, ইস, ভাইয়ার শব্দই একদম যাচ্ছে না ওনার নামের পাশে। অন্য কিছু ভাবা যাক। সে যদি তখন মাথায় এলো, রুদ্র শুধু আরিশার ভাসুরই নয়, পাশাপাশি ওর বস। সে যদি কর্মরত অফিসে কর্ণধর, দিনে 12টা ঘন্টা তো রুদ্রকে ছেড়ে বলেই কাটাতে হয়। হোক তাদের সম্মান নেই, অফিসে বাধ্য হয়তো ডাকে, তাহলে 12 ঘন্টা ছেড় আরও 12 ঘন্টা ভাইয়া বলে লাভ কি। একেবারে ছেড় না না হয় ডাকবো। সে যদি গভীর ভাবনায় ইতি ঘটালো সামনের গাড়ির চাকা ব্রেকে। এক পা পিছিয়ে গেল ভয়ে। রুদ্র কালো গাড়ি দেখতেই ভয় পালালো তৎক্ষণাৎ। রুদ্র গাড়ি কাছ নামিয়ে তাকালো, এলোমেলো চুল, অবিন্যস্ত শার্ট আর রক্তলাল চোখ দেখে আটকে উঠল সেজুতি। লোকটা কি ঘুমায়নি রাতে, কেঁদেছে। রুদ্র অত্যাধিক শীতল কণ্ঠে বলে, উঠে আসুন। সেজুতি আর দেরি করলো না, দ্রুত গাড়িতে বসলো। সেজুতির পরনে লেডিস ট্রাউজার, হাঁটু অবধি লম্বা গেঞ্জি ফ্রক আর গলার পেঁচানো স্কার্ফ, বেনি করা চুল ঘুমানোর ফলে হাতে ফোন। রুদ্ররও একই রকম দশা। রুদ্রর এরকমই দশা। দুটো অবিন্যস্ত মানুষ পাশাপাশি বসে রওনা হলে কোথাও, কারো বুকে আশা, কারো মনে কৌতূহল। যখন রুদ্র গাড়ি চালাতে ব্যস্ত, সে যদি আর থাকতে পারল না। এতক্ষণে চেপে রাখা প্রশ্নটা করে ফেলল, কোথায় যাচ্ছি আমরা। রুদ্র সময় নিয়ে জবাব দিল, এসাইলমে। সে যদি অবাক হলো, এত সকালবেলা এসাইলমে, তবে টু শব্দ করল না। সব উত্তর পেয়ে গেছে। রুদ্র তাহলে তাকে বিশ্বাস করেছে নাকি করেনি। কেন যাচ্ছে ওখানে। সেজুতির হুঁশ পেল, সামনে ঝুঁকে পড়া গাড়ি থেমেছে। রুদ্র নেমে গেল তাৎক্ষণিক। সেজুতি বাইরে চেয়ে বুঝলো তারা এখন এসাইলমের সামনে। সেজুতিও দ্রুত নামলো। গেটের কাছে যেতে আব্বাস দাঁড়ালো রুদ্রকে দেখে। পেছনে কুটি কুটি পায়ে এসে দাঁড়িয়েছে সেজুতি, মুখখানা চোরের মতো ঝুঁকে আছে। চোখে দেখছে আব্বাসের অভিভক্ত। রুদ্র তাকে শুধালো, রফিক এসেছেন। আব্বাস অবিশ্বাস্য চাহনিতে সেজুতিকে দেখছিল। রফিক সেদিন বললেন রুদ্রর সাথে সেজুতির কোনো সংযোগ নেই, এই মেয়ে মিথ্যে বলে ঢুকেছে। তাহলে আজ এরা একসাথে কী করে এলো। রুদ্র প্রশ্ন শুনতে তার সম্বিত ফিরে আসে। হ্যাঁ, না স্যার, এ তো সকালে তো আসেন না উনি, 10টার দিকে আসবেন। রুদ্র শ্বাস ফেলে সামনে গেল, গুটিসুটি পায়ে পিছু নিল সেজুতি। আব্বাস এখন একইভাবে চেয়ে আছেন, বিষয়টা গোলমেলে না। রুদ্র সোজা হেঁটে গেল মায়ের গারদের দিকে। সে যদি চুপচাপ তাকে অনুসরণ করছে। অন্যান্য দুদিনের তুলনায় আজকের এসালাম অত্যন্ত ঠান্ডা, সবাই ঘুমাচ্ছে। কি নিষ্পাপ লাগছে ওদের মুখ। সে যদি ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়। কত শত দিন ওরা আপনজন ছেড়ে আছে কে জানে। রুদ্র মায়ের গারদের সামনে এসে থামলো। আর ওনার স্টিলের থালায় পান্তা ভাত খাচ্ছেন, পাশে এক বাটি ডাল। এ তো ভোরবেলা ওনার এমন কাজে সে যদি রুদ্র দুজনেই বিস্মিত। রুদ্র চোয়া শক্ত হয়ে এলো, কথাটা সে যদি বলেই ফেলল। এ তো সকালে খাবার খাচ্ছেন, তাও এইসব। রুদ্র আঙুল গুঁজল লোহার শেখে। সেজুতির আওয়াজ পেয়ে মাথা তুললেন অরুণা। শেখের ওপারে রুদ্রকে দেখে ভাত মাখা হাত থেমে গেল। বড় মোলায়েম দৃষ্টিতে তাকালেন, চোখে চিকচিক করা জল স্পষ্ট। রুদ্র ভগ্ন কণ্ঠে ডাকলো, মা। অরুণা যেন কেঁপে উঠলেন একটু, ভাত তার গলায় আটকালো। খুক খুক করে কেসে উঠলেন। সে যদি মনোযোগ দিয়ে তার প্রত্যেকটা হাবভাব দেখছে, পরখ করছে। তৎক্ষণিৎ কোথা থেকে হাওয়ার বেগে ছুটে এলেন রফিক।
কপাল বেয়ে ঘাম টপটপ করে পড়ছে, হাতে মোটা গোছের চাবি ঝুলছে। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, স্যার আপনি তো সকালবেলা। রুদ্র কিছু বলার আগে সেজুতে ভুরু কুচকে বলল, আপনি এত সকালবেলা কেন? আপনি নাকি 10টার দিকে আসেন? রফিকের নজর পড়ল সেজুদের দিকে। কয়েক সেকেন্ড চোখ পিটপিট করে এই মেয়েকে কোথায় যেন দেখেছে মনে পড়তে বেগ নিয়ে বললেন, স্যার এই তো সেই মেয়ে। রুদ্র থামিয়ে দিল, আমি জানি উনি আমার আত্মীয়। রফিক নিভে গেলেন। সেজুদি তার চাহনিতে স্পষ্ট বিস্ময় দেখল। রুদ্র পকেটে হাত গুজে বলল, তুমি এখন? রফিক চটপট উত্তর দিল, স্যার আপনি এসেছেন আর আমি আসবো না তা কি হয়? আমি তো আপনার মাকে চিনি, কখন আপনাকে আঘাত করে বসে। সেজুদি কেন যেন মনে হলো লোকটির উত্তর গোছানো, সাজানো, যেন মুখস্থ করে এসেছেন। পর মুহূর্তেই ভাবল, না, আজকাল তদন্তে নেমে তার মাথাটা গেছে। সবাইকে সন্দেহ হয় খালি। রুদ্র মেনে নিল রফিকের যুক্তি, অথচ তার চোয়াল কেমন মজবুত। প্রশ্ন করল, আমার মা সকাল সকাল এসব কেন খাচ্ছে? এই জন্য আপনাদের এত টাকা দিচ্ছি মাসে মাসে? এভাবেই অযত্ন করেন ওনার? রুদ্র থমকে কেঁপে উঠল রফিক। সে যদি দুজনই। রফিক আর ওনাকে দেখলেন একবার। সে স্থির দৃষ্টিতে চেয়ে আছেন। রফিক মিনমিন করে বলল, স্যার ওনাকে খাবার সহজে খাওয়ানো যায় না, এগুলো উনি স্বেচ্ছায় খান, না দিলে চেঁচামেচি করেন। রাতে তো একদম খেতে চান না, তাই খুব ভোরে ক্ষুধা লাগে ওনার। আমরাও বা কী করব, ওনাকে শান্ত রাখতে এসব দিতে হয়। দিতে গেলে বিপদ। রুদ্র থ মেরে থাকলো। সে যদি বোঝার চেষ্টা করছে রফিক কি ঠিক বললেন। হোক অসুস্থ, তাও একটা মানুষ ভালো খাবার রেখে পান্তা ভাত খাবেন, তাও বাসি ডাল দিয়ে, নাকি ওনাকে জোর করে দেয়? কিন্তু কে দেবে? কে আছে এখানে যে আড়ালে রুদ্র প্রতিপক্ষ? সেদিতির ভাবনা ছেদ ঘটল রুদ্র। বলল, তালা খোলো, ভেতরে যাব। রফিক আত্মনাদ করে বলল, কি বলছেন স্যার আবার? খোলো। রফিক সুপ্ত গড়িমসি করে তালা খুলতে ঝুঁকবে, তখনই আরুনা ভাতের থালা ছড়ে মেলেন এদিকে। সেটা 3জন অবধি পৌঁছালো না। তার আগেই শিকের সাথে বাড়ি খেয়ে ঝনঝনা করে শব্দ তুলে মেঝেতে গড়াগড়ি খেলো। ভাতগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সে যদি ঘাবড়ে যায় হঠাৎ ব্যাপারটায়। আরুনা কেমন হুঙ্কার ছেড়ে বলেন, কেউ আসবে না এখানে, কেউ না। রফিক রুদ্র দিকে তাকালেন। রুদ্র নিচের ঠোঁট চেপে ধরে মায়ের দিকে চেয়ে আছে, নরম দৃষ্টি। রফিক নিশ্চিত হয়ে শোধালো, তালা খুলবো স্যার? রুদ্র ছোটে করে বলল, না। রুদ্র হাঁটা ধরল মেন গেটে দিকে। সে যদি ভয়ে ভয়ে একবার খেপাটে আরুনাকে দেখল। এলোমেলো চোখে ছাদ দেখছেন অরুণা, আরেকবার দেখছেন ওদেরকে। সে যদি হন্তদন্ত পায়ে ছুটল রুদ্রের পেছনে। রুদ্র সোজা গিয়ে গাড়িতে বসলো। সে যদি দৌড়ে ওর লম্বা পায়ের কদম ধরতে পারল না। সে যদি সিটে এসে বসতে না বসতেই রুদ্র গাড়িতে টান দিল। সিট বেল্ট বাঁধারও সময় পেল না সেজুতি, হেলে পড়ল পেছনে। অনেকখানি এসে রুদ্র গাড়িতে জোর ব্রেক কষল। সেজুতির দিকে ফিরতেই ভয়ে আটকে উঠল ও। আগে থেকেও লাল রুদ্রের চোখের কোটর নোনা অশ্রু টলটল করছে সেথায়। গাড়িতে বাকি শুধু নাকের পাটা ফুলছে ক্রমশই, কপালের রোগ দেখা যাচ্ছে। ভয়ানক রেগে গেছে রুদ্র। সেজুতির ভয় লাগছে এখন। কাঁপা কাঁপা কণ্ঠে ডাকলো, স্যার। রুদ্র অমনি ফুঁসে উঠল, খুশি হয়েছেন আপনি? শান্তি পেয়েছেন? এই তো আমার উপর আপনার রাগ, এ তো অপছন্দ আমাকে। আমাকে শিক্ষা দিতে, শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নিতে আমার মাকে মাঝে টানলেন। সেজুদি স্তব্ধ। রুদ্রের প্রত্যেকটা চিৎকারে গায়ে কাঁপুনি উঠেছে। রুদ্র এবার নর্মভদ্র বোঝা কণ্ঠে বললেন, কাল যখন আপনি বললেন আমার মা সুস্থ, আমি বিশ্বাস করেছিলাম আপনাকে, মেনে নিয়েছিলাম আপনার কথা। সারাটা রাত আমার অস্থিরতায় কেটেছে, এক ফোঁটা ঘুম হয়নি। নতুন করে আশা জেগেছে মনে, মাকে ফিরে পাবো আমি। আমার মাকে কোলে মাথা রাখবো, মা আমাকে হেসে হেসে বুকে জড়াবেন, আদুরের স্বরে রোদু বলে ডাকবেন। এত বড় একটা ধাক্কা আমাকে কেন দিলেন সেজুতি? মায়া হলো না আপনার? শেষ কথাটা অসহায় কণ্ঠে বলল রুদ্র। সেজুতি কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলো, বিশ্বাস করুন আমি। চুপ করুন আপনি। কিসের বিশ্বাস করবো আপনাকে? দেখলেন না নিজের চোখে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পারে তার সন্তানকে দেখে আঘাত করতে, জিনিসপত্র ছুঁড়তে পারে বলুন? পারে না। আমার মা পারছে না মানে সে অসুস্থ, সে মানসিক বিকারগ্রস্ত, পাগল সে। আর আপনি সেই পাগল মানুষটিকে আপনার মতো আর আমার ফালতু ঝামেলার মাঝে টানলেন। আপনাকে শাস্তি দেওয়া উচিত না? বলুন উচিত না? আপনি হলে দিতেন না? সে যদি ফোপাতে থাকলো, কি করে রুদ্রকে বোঝাবে তার কথা? রুদ্র তো ভুল বুঝছে, তার উদ্দেশ্য তো নোংরা ছিল না। সে মনে প্রাণে চায় আর ওনার সুস্থতা।
রুদ্র এতই নিচু মনের ভাব তাকে, এ তো সেতুর বুক ফেটে যাচ্ছে কষ্টে। রুদ্র চোখে ঘৃণা হওয়ার মাটির সাথে মিশে যেতে মন চাইছে। অনেক কষ্টে নিজেকে সংযত করলো। সে যদি এখন কান্নার সময় নয়, রুদ্রকে বোঝাতে হবে তার উদ্দেশ্য অসৎ ছিল না। সে যদি চোখ মুছল, নাক টেনে বলো, আমি জানি আপনি এখন আমার কোনো কথাই শুনতে চান না, কিন্তু আমি বলবই, আপনার ইচ্ছে থাকুক বা না থাকুক। রুদ্র স্টিয়ারিংয়ে হাত রেখে মাথা গুজেছিল। সেজুতির কথায় ভুরু কুঁচকে চাইল, তখনও তার চোয়াল শক্ত। সেজুতি বলল, সেদিন ওদিনে পুরো ঘটনা ব্যক্ত করলেও সেজুতি একটা দাড়ি কমা বাদ দেয়নি। রুদ্র ভুরুকুঞ্জন ধীরে সুস্থে হাওয়ায় মেলায়। অবিশ্বাস্য কণ্ঠে বলো, কি বলছেন এসব? সেজুতি ব্যস্ত কণ্ঠে বলো, বিশ্বাস করুন আমাকে, এক বিন্দু মিথ্যে বলিনি আমি। পরক্ষণই দীন কণ্ঠে বলো, তাই আমার মনে হয় উনি সুস্থ। আমার জায়গায় আপনি থাকলে আপনিও কি মনে হতো না? রুদ্র যেন বিভ্রান্ত হলো, ঠিক যেমন বিভ্রান্তি এখন সেজুতি ভুগছে। একটু আগে আরুনার সাথে ওই দিনের আরুনার কোনো মিল পায়নি আজ, দোটানায় ভুগছে ভীষণ। তাহলে কি সত্যি উনি পাগল? ওর ধারণা মিথ্যে? রুদ্র অনেকক্ষণ কোনো কথা বলল না, সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সেজুতির কথা শুনতে মনে হয়নি মেয়েটা বানিয়ে বলল, প্রতিটি কথা স্পষ্ট উদ্বেগ। রুদ্র সেজুতির দিক চেয়ে বলল, হয়তো মা আপনাকে প্রথম দিকে রিয়াক্ট করেনি, না হলে নিজের চোখেই তো দেখলেন সব। সেজুতির দৃষ্টি নত করল। রুদ্র পুনরায় ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, একটা কথা বলবো? রুদ্র গলায় অনুরোধ। সেজুতি অবাক চোখে তাকালো। রাগী মেজাজে রুদ্রর সাথে গুলিয়ে ফেলল এই রুদ্রস্বর। রুদ্র আকতি নিয়ে বলো, আমার মায়ের কথা কাউকে বলবেন না, অব্রকেও না। রুদ্র ভাবল সে যদি মানবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সে যদি বেঁকে বসলো, তাও বাঁকাভাবে। চোখ মুছে বলল, বলবো না, একটা শর্তে। রুদ্র চোখা চোখে তাকাতেই বলল, আপনার মায়ের অসুস্থ হওয়ার গল্প আমি শুনতে চাই, জানতে চাই আপনার অতীত। রুদ্র বিলম্বন, মুখে আর শব্দ এলো না। শেষদির মুখে সূক্ষ্ম হাসি। এবার নিশ্চয় রুদ্র সত্যি আড়াল করার পথ অবরুদ্ধ। অসম্ভব, রুদ্র বর্জ্যকণ্ঠায় বলল। সে যদি খানিকে যেন থমকে গেল আওয়াজ শুনে। শরীরের পশম তড়া করে লাফিয়ে উঠল যেন। কিন্তু না, হার মানলে চলবে না। ভুরুকুচকে বলল, কেন অসম্ভব? আমি আপনার বাধ্য নই, আপনি বললেই শুনতে হবে। রুদ্র কঠিন গলায় বলল, মুখ ঘোরালে আরেক দিকে। রাগে হিসিস করছে শরীর। মেয়েটা কীভাবে নিজেকে? একটু অনুরোধ করলো, বলে একদম অতীতের পাতা খুলে বসবে সে। এই কথা খুব গোপনীয়, কাউকে জানায়নি রুদ্র, কাউকে জানাবেও না। হাতে গোনা কজন বাদে কেউ জানে না মায়ের হদিশ। অতীত সবাইকে বলা যায় না, সুখকর অতীত হলে এক কথা, কিন্তু এসব নয়। সে যদি কে তো নয়ই। নিজের দুর্বলতা প্রকাশ অনেক হয়েছে, এবার থামা উচিত। রুদ্র ভাবল সে যদি তার কঠিন কণ্ঠে সিদ্ধান্ত পাল্টাবে, মেনে নেবে এক বাক্যে, কাউকে জানাবে না, বলবে না। কিন্তু সে যদি কি সোজা পথে হাঁটার মেয়ে? সেও পাল্টা জেদি কণ্ঠে বলো, বলবো না আপনি? রুদ্র শক্ত মুখে বলল, না। বলবেন না? না। আরেকবার জিজ্ঞেস করব। রুদ্র বিরক্ত হলো, বলছি না তো বলবো না। সে যদি কাঁধ নাচিয়ে বলো, বেশ, তবে আমিও আপনার অনুরোধ রাখতে পারলাম না। বাড়ি পৌঁছে আমি সবাইকে জানাবো, সাথে কিছু মিথ্যে বানিয়ে বানিয়েও বলবো, যাতে আপু আর ভাইয়ার বিয়ে না হয়। আর বিয়ে ভাঙার সাথে সাথে তখন ওদের দুজনের মনটাও ভাঙবে। আর অব্র ভাই যখন সত্যিটা জানবেন, তখন সেই দায় দেবেন সম্পূর্ণ আপনাকে। কথায় বলে মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, বুঝলেন? রুদ্র বিমূঢ় হতবিলম্ব। কি চালাক মেয়ে! ঘোলা চোখে সেজুতির মুখের দিকে চেয়ে থাকলো। সেজুতির হাসি পাচ্ছিল ভীষণ। রুদ্রর চেহারা বলে দিচ্ছে তার ট্রিক্স কাজে দেবে। এইবার চান্দু না বলে যাবে কোথায়? একেবারে ইমোশনাল ব্ল্যাকমেল করছি, কাজ হবেই, হতে বাধ্য। রুদ্র রেগে মেগে বলো, আপনি আসলে একটা জাতা মেয়ে। সে যদি হাত নেড়ে বলল, জানি জানি আপনি তো বুদ্ধিমান, ঘটে তো এত বুদ্ধি থাকা সত্ত্বেও কেন আমার মতো জাতা মেয়ের সাথে তর্ক নামছেন? হুঁ। সে যদি ভুরু না চলো, বিজ্ঞের মতো ভাবনা নিয়ে বলল, আমার কথা মেনে নিন, আমাকে আপনার সব সত্যটা বলবেন, আর বিনিময়ে আমি কাউকে কিছু জানাবো না। আপ বি খুশ, মে বি খুশ, ঠিক আছে না? গিভ অ্যান্ড টেক ছাড়া পৃথিবী বড্ড অচল স্যার। রুদ্র ধমকে বলল, চুপ করুন। কোনো পরিস্থিতিতে কোন কথা বলা উচিত আপনি কবে শিখবেন? আমার মন মেজাজ ভালো নেই, বুঝতে পারছেন না আপনি? সে যদি খানিকের জন্য চুপ করলো, পরক্ষণ বলল, আমি কিন্তু বাসায় গিয়ে সবাইকে।
রুদ্র গরম চোখে তাকালো। সে যদি ঠোঁটে আঙুল চেপে ধরল, যার অর্থ সে আর কথা বলবে না। রুদ্র ঘন নিঃশ্বাস ফেলল, আত্মসমর্পণ করে বলল, অল রাইট, আমি আপনাকে সব বলবো। সে যদি লাফিয়ে উঠল খুশিতে। সত্যি? রুদ্র ওর চকচকে মুখের দিকে তাকালো। এতক্ষণে খেয়াল পড়ল সেজুতির তেলে তেলে ঘুমু ঘুমু চেহারা। রুদ্র দিক বদলে এলো। এতক্ষণে বিরক্তি রাগ টাকা কেটে ভর করল একরাশ মুগ্ধতা। সে যদি এলোমেলো চুল থেকে শুরু করে ওর শুকনো ঠোঁট দুটো রুদ্র গভীর চোখে দেখল। রুদ্র ধারণা ছুরির মতো দৃষ্টি। সে যদি যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই চাহনিতে। চোখ স্থির রেখে শুধু ঠোঁট নেড়ে বলল, কি কি দেখছেন? রুদ্র সম্বিত ফিরে পায়, গলা ঝেড়ে বিদ্যুৎ বেগে দৃষ্টি সরায় জানালার বাইরে। দুজনেই ডুবে যায় লজ্জা আর অস্বস্তির চোরাবালিতে। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। সময় নিয়ে রুদ্রই বলল, এবার অধিক শান্ত তার আওয়াজ, আমি আপনাকে সব জানাবো, সব। তবে আজ নয়, অপরাশের বিয়ের পর। রুদ্র সেজুতির অবিভক্ত বোঝার জন্য ফিরে তাকালো। সেজুতির নিচের ঠোঁট কামড়ে ধরে সন্ধির চোখে চেয়ে আছে। রুদ্র একবার চেপে রাখার ঠোঁটটা দেখলো। পরমুহূর্তে ভুরু কুচকালো সেজুতির তাকানোর ধরনে। এভাবে দেখার কি হলো? সেজুতির চোখ শুরু করে বলল, ওনাদের বিয়ের পর কেন বলবেন? পাল্টি খাওয়ার ইচ্ছা আছে নাকি? রুদ্র আঙুল উঠিয়ে বলল, লিখছেন। রুদ্র রহস্যন মুখ থেকে বের হওয়া কথার কখনো 19-20 হয় না। যখন বলছি বলবো তখন বলবো। সে যদি দুহাত তুলে বলল, ওকে ওকে, এ তো রেগে যাওয়ার কি আছে। আমি জানি আপনি ভদ্রলোক, অথচ মনে মনে বলো, আজ তো একটা অভদ্র আপনি। হুঁ। বাড়ি ভর্তি লোকের মধ্যে আফ্রিকা একা পড়ে গিয়েছেন। কেউ মন দিয়ে তার কথা শুনছেই না, শুনবে কি? কেউ দুদণ্ড দাঁড়াচ্ছেই না। এদিকে যে সে যদি বাড়িতে নেই, ওদিকে আরিসের ভাসুরও ছিল না, সেই কথা শুধুমাত্র তার মাথায় খেললো। অন্য কারোর তেলদলি পরিলক্ষিত হলো না। কি জো কেলো, জুয়ান মেয়ে সকাল থেকে গায়েব, অথচ বাপ মেয়ের খোঁজই নেই। কেমন মা? আফ্রিকা মনে মনে কয়েক হাজারবার মুনারাকে মুখ বাঁকালেন। এসে থেকে তকে তকে চলছেন। মেয়ে কী কাহিনী ঘটাচ্ছে জানাতে হবে বাপকে, অথচ তার ফুস্তরি কই? সে মহাব্যস্ত, ডেকোরেশন নিয়ে এদিক ওদিক ছুটছেন। যে এই দুনিয়ার মেয়ে বিয়ে উনি একাই দিচ্ছেন, আর কেউ দেয়নি। শেষমেশ আফ্রিকা ক্লান্ত হয়ে বসে পড়লেন সোফায়। যুদ্ধে হেরে যাওয়ার মতো মুখ করলেন। পেটে কথা চেপে রাখা, তাও গোটা একটা রাত। আর তাও বলতে পারার সুযোগ না পাওয়া কি যুদ্ধে পরাজয় থেকে কোনো অংশে কম? একদমই না। তক্ষুনি সেজুতি ঢুকলো বাসায়। সবার প্রথমে বসার ঘরে ফুপিকে দেখে ঘাবড়ালো। ফুপি কি বাবাকে বলে দিল সব? অথচ আপিকা ওকে দেখে মুখ ঘোরালেন অন্যদিকে। সে যদি হাসি পেল আপিকার স্বভাবে। বুড়ো হচ্ছে অথচ বাচ্চামো কমছে না এনার। আফ্রিকাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো সে যদি। সোজা নিজের রুমে গেল। আফ্রিকা যত্র উঠে রান্নাঘরের দিকে এগোলেন। মুনেরা কোমরে আঁচল বেঁধে খিচুড়ি রাঁধছেন। তিনি একা নন। আফ্রিকা দু একবার খুক খুক করে কাশলেন। শেষবারে সফল হলেন মুনারার মনোযোগ পেতে। কিছু লাগবে আপা? আফ্রিকা টেনে টেনে বলেন, না কিছু লাগবে না, সেজুতিকে দেখলাম মাত্রই ভিড়। আরে মুনা, তুমি এখনো খুন্তি নাড়ছ? সবাই খাবে কখন? আমিরের তাড়াহুড়োয় আবেগের কথা থেমে গেল মাঝপথে। মুনারা ব্যস্ত কণ্ঠে বললেন, এই তো হয়ে গেছে, এক্ষুনি নামাবো, জলদি করো। আর আপা, তুমি তো ফ্রি দেখছি, আমার সাথে আসো তো, আমাকে একটু সাহায্য করো, ওদিকে ফুলগুলো আমি একা লাগাতে পারছি না। এসো এসো। আমিরের তারায় আফ্রিকা আর দাঁড়াতে পারলেন না, তবে সাহায্যতে গেলেন না। হাঁটু ব্যথার অজুহাত দিয়ে কেটে পড়লেন। বিয়েবাড়ির ব্যস্ততা খুব। কনের একমাত্র বোন হওয়ার সব কাজ যেন আর সেজুতির কাঁধে। একবার এ ডাকছে, আরেকবার ও। ছুটতে ছুটতে মেয়েটা হাঁপিয়ে গেল। কারো এক গিলাস পানি লাগলো ওর কাছে চাইছে। এত কাজের চাপে রুদ্রর মা সব ভুলে বসলো সেজুতি। মনে রাখার সময় কই। মাথা তখন অনেক চিন্তা। বোনের বিয়ে, বাবা মা দুজনেই বলছেন কোনো কিছু ত্রুটি রাখা যাবে না। বিশেষ করে বরপক্ষের লোক যখন হলুদ বিয়ের গয়নার শাড়ি নিয়ে আসবেন, তাদের পুরো দমে আপ্যায়ন করতে হবে। হালকা নাস্তা শরবত বানানোর দায়িত্ব সেজুতির ঘাড়ে। সেই নিয়ে সে চিহ্নিত। বরপক্ষের লোক মানেই তো রুদ্র, আর তার আপ্যায়ন মানে ইলাহি কাণ্ড। ঘুরে ফিরে এই মহাশয় সেজুতির ঘাড়েই কেন আসছে? শেষদিন ফিরি হলো বিকেলে। সবাইকে তৈরি হতে পাঠালেন বড়রা। বিয়ে বাড়িতে মেয়েরা না সাজলে হয়? সে যদি সন্ধ্যা, রিমি, রূপসা, বাকি সব মেয়েগুলো একরকম শাড়ি পরেছে, হলুদ জামদানি, আর ছেলেরা পরেছেন সবুজ পাঞ্জাবি, সাদা পায়জামা। সে যদি চুল খোপা করে তাতে বকুল ফুলের মালা বাঁধালো।
চোখে কাজল টানলো, কানে এন্টিকে ঝুমকো, খালি গলা, দু হাতে 2 ডজন লাল রেশমি চুড়ি। পরতে কি একরকম সেজেছে। সন্ধ্যা অধিক ফর্সা, দুধে আলতা রং বোধ হয় একেই বলে। হলুদ রংটা দারুণ ফুটেছে ওর শরীরে, কিন্তু সেজুতির মতো অল্প সাজে ক্ষান্ত দেয়নি মেয়েটা। চোখে ভারী মেকআপ, গালে ফাউন্ডেশন, চোখে গাঢ় লিপস্টিক সব লাগিয়েছে। সুন্দর তো লাগছে বেশ। আফিকা তো দেখি মেয়ের কানের লতিতে কাজল মেখে দিলেন। এত সুন্দর মেয়ে তার কারোর নজর না লাগলে হয়। অপরাধের বাড়ি থেকে লোক এলো 5টার পর। সবাই ভেবেছে রুদ্র হয়তো যাবে না ওদের সাথে, তার ভাবসাবই ভিন্ন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রুদ্র রেডি হয়ে নিচে নামলো। রুদ্র বড় মামা আনিস তখন বিস্ময় নিয়ে বললেন, তুমি যাবে রুদু? রুদ্র হ্যাঁ বোঝালো, পকেটে হাত গুজে বলো, বরের নিজের ভাই না গেলে কেমন অকওয়ার্ড লাগে না মামু? তাই যাচ্ছি, শুধুমাত্র সম্মান রক্ষাতে। কেউ আর কিছু বলেনি। রুদ্র যাক, সবাই চাইছিল, বলতে পারেনি এই খেপাটে স্বভাবের ভয়ে। রুদ্রর সাথে এলো আরও কজন কাজিন, ছেলেই বেশি, বেশি মেয়ে 3জন। এরা আসতে আমির সব কাজ ফেলে ব্যস্ত হলেন ওদের নিয়ে। চা কফি সর্বস্ব পরিবেশন করলেন নিজ হাতে। রান্নাঘর থেকে উঁকি মেরে মেরে দেখছিলেন মোনারা। সাথে অবাকও হচ্ছিলেন, তার স্বামী যেন রুদ্রকে একটু বেশি খাতির করছেন। এই লোকই না প্রথম দিন ছেলেটাকে অভদ্র বললেন। তাহলে হঠাৎ এমন পরিবর্তন কেন আমিরের? শরীর খারাপ করলো না তো? রুদ্র বিরক্ত। সেজুতির কাজিনগুলো সেই থেকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাকে। এতটুকু মানা যায়, কিন্তু ওরা নিজেদের মতো কিসব বলাবলি করে ফিকফিক করে হাসছে। রুদ্র খেতেও পারছে না। প্রথমে বোঝেনি তাকে নিয়ে বলছে, কিন্তু পরে যখন স্পষ্ট শুনলো কালো চেক শার্ট, তখনই কান খাড়া করলো। তারপরে কথাগুলো শুনে মেজাজ বিগড়ালো। হাঁটুর বয়সী মেয়ের সব এত পাকা কেন? কিরাস খাওয়ারেরা কি বোঝে? সেজুতির কাজিনরা ছিল সাথে, আরও যোগ হয়েছে প্রতিবেশী মেয়েগুলো। সবাই মিলে কি যে কানাঘুষা করছে কে জানে। অস্বস্তিতে রুদ্র শক্ত করে গেলাস ধরে আছে মুঠোয়, চুমুক দিতেও পারছে না। সন্ধ্যা কয়েকবার হেলে দুলে হেঁটে গিয়েছে রুদ্রর সামনে থেকে। রুদ্র দেখেও দেখেনি, সন্ধ্যার তাই বেজায় মন খারাপ। কয়েকবার সেজুতিকে ডেকে বলছে রুদ্রকে পছন্দের কথাটা বলতে। সেজুতি কোনো না কোনো অজুহাত দিয়ে কেটে পড়েছে। পাগল নাকি গতবার বলতে গিয়ে মুখ ফসকে আই লাভ ইউ বলেছিল। ভাগ্যিস রুদ্র ধরেনি কথাটা, আজ আবার বলতে যাবে। এক ভয়ে বের হবে আরেক। দরকার নেই। সন্ধ্যা উপায় না পেয়ে নিজেই বলতে এলো। ঠিক বলতে নয়, ভাবলো রুদ্র ফোন নাম্বার সে নিজেই চাইবে, এটাই হবে গ্রিন সিগন্যাল। একটা মেয়ে তো আর এমনি এমনি কোনো ছেলের ফোন নাম্বার চায় না। যখন রুদ্র সামনে এসে দাঁড়ালো সন্ধ্যা, রুদ্র একবার তাকালো। সন্ধ্যা যেন শরীর অবশ্যই এলো সাথে সাথে। রুদ্র ছোট ছোট চোখ দেখলে তার ভয় লাগে, লজ্জাও পায়। টু শব্দ করতে পারল না। রুদ্র হঠাৎ বলে ওঠে, একটু সেজুতিকে ডেকে দেবেন?